আমি শিরিনা আক্তার সাদিয়া। যখন আমার বয়স মাত্র 10-11 বছর, তখন মা-বাবার একমাত্র মেয়ে ছিলাম। আমার মায়ের খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। বাবার বয়সের তুলনায় মায়ের বয়স খুবই কম ছিল। সবকিছুই বেশ ভালোই চলছিল আমাদের জীবনে। হঠাৎ করে আমাদের সুখের সংসারে একটা বড় আঘাত এলো। একদিন মাঝরাতে হঠাৎ করেই আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ভোরের দিকে বাবা আমাদের সবাইকে ছেড়ে অজানা এক দেশে চলে গেলেন। বয়সটা নিতান্তই কম ছিল বলে বাবা হারানোর কষ্টটা ততটা গভীরভাবে অনুভব করতে পারিনি। মা অল্প বয়সী স্বামীহারা হলেন, তবে বাবা আমাদের জন্য যা রেখে গিয়েছিলেন তাতে কোনো কিছুতেই আমাদের কষ্ট পেতে হতো না। কিছুদিন না যেতে না যেতেই মায়ের দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য মামারা উঠে পড়ে লাগলেন। তারপর মায়ের বিয়ে ঠিক হলো একজন বয়স্ক ভদ্রলোকের সঙ্গে। তিনি পেশায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। মায়ের বিয়ের পর আমি মামাবাড়িতেই থাকতাম। তখন অনেক ছোট ছিলাম, বাবাকে হারিয়েছি, এখন মাকে ছাড়াও থাকতে হতো। মায়ের কাছে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতাম। সপ্তাহে একদিন হলেও মায়ের কাছে যেতাম, আর পরের দিন মামারা গিয়ে আবার আমাকে ফিরিয়ে নিয়ে আসতেন। ছোট ছিলাম বলে বড়দের এই জটিল বিষয়গুলো ঠিক বুঝতাম না। মায়ের দ্বিতীয় স্বামী, অর্থাৎ আমার দ্বিতীয় বাবা, আমাকে নিয়ে মায়ের সঙ্গে প্রায় অসন্তোষ প্রকাশ করতেন। তিনি আমাকে একদমই পছন্দ করতেন না। প্রথমে আপত্তি না করলেও পরে আমাকে মেনে নিতে তার চরম আপত্তি ছিল। তাই আমি মামাদের কাছেই থাকতাম। ওই বাড়িতে আমাকে খুব একটা যেতে দেওয়া হতো না। ধীরে ধীরে আমিও এই অবস্থার সঙ্গে মানিয়ে নিলাম। তারপর মায়ের উপর শুরু হলো নানাভাবে মানসিক চাপ। ওই ভদ্রলোক প্রতিদিন নেশা করতেন এবং বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত ছিলেন। মাকে প্রতিদিন নানাভাবে কষ্ট দিতেন। বাবা আমাদের জন্য যে টাকা পয়সা ও সম্পত্তি রেখে গিয়েছিলেন, সেসব নিজের নামে করে নেওয়ার জন্য মায়ের ওপর চাপ সৃষ্টি করতেন। আমার দ্বিতীয় বাবা যদি ভালো মানুষ হতেন, তাহলে তাকে সব দিয়ে দিতেও কোনো সমস্যা ছিল না। কিন্তু তিনি টাকা পয়সা ও সম্পত্তি সব নষ্ট করে ফেলতেন। এরপর হয়তো আমাদের মা মেয়েকে পথে এসে দাঁড়াতে হতো। তখন হয়তো মামারাও আর ফিরে তাকাতেন না। আমার মা মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সহজ করতে না পেরে তিনি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন। এরপর অনেক কষ্ট করে সেই সম্পর্ক থেকে মুক্তি পাওয়া গেল। তারপর আমি আর মা আবার একসঙ্গে থাকা শুরু করলাম। আমার প্রথম বাবা যে বাড়িটি আমাদের জন্য রেখে গিয়েছিলেন, সেখানেই। আমাদের সমাজ একজন বিবাহ বিচ্ছেদ হওয়া নারীকে ভালো চোখে দেখে না। এই সমাজে তাদের অনেক অপমানের শিকার হতে হয়। কিছুদিন এভাবেই কেটে যায়। তখন আমার বয়স মাত্র ১৩ কি ১৪ বছর। তখন সবাই আমার বিয়ে দেওয়ার জন্য চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু বিয়ে কি জিনিস তা বোঝার মতো বয়স তখনও আমার হয়নি। বান্ধবীদের সঙ্গে গ্রামে স্কুলে পড়তে যাওয়া আর পাশের বাড়ি পুলিশ সঙ্গে পুতুল খেলায় আমার দিন কেটে যেত। আমার বিয়েটাও পরে ঠিক হয়ে গেল। আমার বিয়ে হচ্ছে, অথচ এই ব্যাপারে আমি কিছুই জানতাম না। আর জেনেই বা কি করতাম? এই বিয়েটাও আমার কাছে অনেকটাই পুতুল খেলার মতোই ছিল। বাবা বেঁচে থাকলে হয়তো এসব কিছুই হতো না। বিয়ের আগের দিন কিছু কিছু আত্মীয়স্বজন আসতে শুরু করলেন। সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। প্রতিদিনের মতো সকালে আমার বান্ধবী পলির বাড়িতে যেতে চাইলে মা নিষেধ করলেন। আর মা বললেন, এখন থেকে সব খেলাধুলা বন্ধ, অনেক হয়েছে পাড়া বেড়ানো, এখন থেকে স্বামী সংসারের দিকে মন দাও। আমি মুখ ভেঙচি কেটে মন খারাপ করে ঘরে চলে এলাম। যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে তিনি আমার ছোট মামার পরিচিত। আমাদের এলাকাতে ছোটখাটো একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাবা মা নেই, একটি বোন ছিল, তারও বিয়ে হয়ে গেছে। আমার স্বামীর নাম লিটন। আমরা মা মেয়ে দুজন একা এত বড় একটা বাড়িতে থাকি, তাই মামারা চেয়েছিলেন এমন কারোর সঙ্গে বিয়ে দিতে যে আমাদের বাড়িতেই থাকবে এবং আমাকে আর মাকে দেখাশোনা করতে পারবে, কারণ বাড়িতে একজন পুরুষ মানুষ থাকা খুবই দরকার ছিল, আর মামারাও নিশ্চিন্ত থাকতে পারবেন। তারপর আমার বিয়েটা হয়ে গেল। আজ আমার ফুলশয্যা, ভারী শাড়ি আর গয়নাগুলো যেন আমাকে জাপটে ধরেছে। সারাদিনের ক্লান্তি ও ধকলের কারণে কখন যে ঘুমিয়ে পড়লাম তা বুঝতেই পারিনি। হঠাৎ কারো স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। আমি চমকে উঠে বসলাম। দেখি ওই মানুষটি, অর্থাৎ আমার স্বামী। তারপর উনি যেন কি বলেছিলেন, কিন্তু আমি কিছুই শুনছিলাম না, কারণ তখন আমার প্রচুর খিদে পেয়েছিল। মনে মনে ভাবছিলাম এখন গিয়ে মাকে বলবো খাইয়ে দিতে, তারপর মার সঙ্গেই ঘুমাবো। এর মধ্যে ওই মানুষটি আমার কাছে আসতে শুরু করলেন। আমি অনেক ভয় পেয়ে গেলাম। তিনি যখন আমার হাত ধরলেন, তখন আমি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। এরপর তার হাতে কামড় বসিয়ে দৌড়ে মায়ের ঘরে চলে গেলাম। গিয়ে দেখি মা এখনো ঘুমাননি।
হয়তো একা ঘরে বসে বাবাকে স্মরণ করে কাঁদছিলেন। আমি যেতেই তাড়াহুড়ো করে চোখ মুছে আমার দিকে তাকিয়ে বললেন, কিরে সাদিয়া, তুই এখানে কেন? আর জামাই কোথায়? আমি বললাম, মা, ওই মানুষটা ভালো না, আমি তার সঙ্গে থাকব না, আমি তোমার সঙ্গে ঘুমাবো। তার আগে কিছু খাইয়ে দাও তো, খিদে যার সহ্য হচ্ছে না। তারপর মা কিছু বলতে গিয়েও বললেন না, খুব যত্ন করে খাইয়ে দিলেন। খাওয়ার শেষে আমাকে আবারও ওই রুমে নিয়ে গেলেন, আর আমার স্বামীকে বললেন, তুমি কিছু মনে করো না, ও ছোট তো, 2 দিন গেলেই ঠিক হয়ে যাবে। এই বলে মা চলে গেলেন, আর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে স্কুল থেকে ফিরে পলির বাড়িতে বসে ঠেলছিলাম। সারাদিন খেলাধুলা শেষে বাড়িতে ফিরতেই মা অনেক বকাঝকা করলেন। মা বললেন, সাদিয়া, তুই আর ছোট বাচ্চাটি নেই, তোর বিয়ে হয়ে গেছে, এখনো পাড়া বাড়িয়ে চললে হবে? সংসারের কাজ কবে শিখবি? আর বরের যত্ন কে করবে শুনি? আমি মায়ের কথায় তেমন মনোযোগ দিলাম না। এইভাবে প্রতিদিন রাতে আমার স্বামী আমার কাছে আসতে চাইলে আমি মায়ের কাছে চলে যেতাম, আর এতে উনি অনেক অসন্তুষ্ট হতেন। মা শুধু একটা কথাই বলতেন, ছোট তো, ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম কিছু না বললেও পরে একদিন রাতেও খুব ঝামেলা হলো। সেদিনও মায়ের মুখের ওপর বললেন, ছোট মেয়েকে কেন বিয়ে দিয়েছেন? এই মেয়ের সঙ্গে থাকা কোনোভাবেই সম্ভব নয়। প্রতিদিন এভাবে চলতে থাকলে বিবাহ বিচ্ছেদ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি ভয়ে জড়সড় হয়ে ওদের সব কথা শুনছিলাম। মা আমার স্বামীর কাছে অনেক অনুরোধ করলেন যাতে আমাকে বিবাহ বিচ্ছেদ না দেয়, কারণ মা বোঝেন একজন বিবাহ বিচ্ছেদ হওয়া নায়ীকে সমাজে কত কষ্ট সহ্য করতে হয়। আমার স্বামী সেদিন অনেক রাগান্বিত ছিলেন। তিনি বললেন, আগামীকাল সকালে আমি বাড়ি ছেড়ে চলে যাব, আর তোর বিবাহ বিচ্ছেদ দেব। এরপর মা তাকে আলাদা ঘরে ডেকে নিয়ে কি বললেন আমি জানি না। তারপর থেকে তিনি অনেকটাই শান্ত হয়ে গেলেন। তিনি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লেন, আর মা আমাকে ঘুমাতে বলে নিজের ঘরে চলে গেলেন। এরপর থেকে আমার স্বামী অনেক বদলে গেলেন। রাতে আমার কাছে আসার চেষ্টা করেন না, উল্টো আমাকে ঘুমাতে বলেন। সন্ধ্যার পরই আমি ঘুমিয়ে যেতাম, আর ঘুম ভাঙত সেই সকাল 7:30টায়। এখন আমি সারাদিন পলির বাড়িতে থাকলেও মা আর বকাঝকা করেন না। সবকিছু কেমন যেন বদলে গেছে, তবে মনে মনে বেশ খুশিও হলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার স্বামী আর মা একসাথে গোসলখানা থেকে বের হচ্ছেন। মা আমাকে দেখে অনেকটা অপ্রস্তুত হয়ে বললেন, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে চলে আয়, নাস্তা দিচ্ছি। আমি হাত মুখ ধুয়ে খাবার টেবিলে যেতেই দেখি মা আর আমার স্বামী দুজন হেসে কথা বলছেন। আমাকে দেখি দুজনেই চুপ হয়ে গেলেন। একদিন রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি আমি একাই রুমে। তাকে কোথাও দেখতে না পেয়ে খুঁজতে শুরু করলাম। তাকে কোথাও পেলাম না। এত রাতে কোথায় যেতে পারেন? তারপরে ভাবলাম মাকে গিয়ে বলি। মায়ের ঘরের কাছে যেতেই দেখি মায়ের রুমে আলো জ্বলছে। আরেকটু কাছে যেতেই মায়ের রুম থেকে হাসির আওয়াজ শুনতে পেলাম। মায়ের রুমের সামনে একটি ফুলদানি রাখা ছিল। ঘুমের চোখে হাঁটতে গিয়ে অসাবধানতায় হাতে লেগে ফুলদানিটা পড়ে যায়, আর অনেক জোরে একটা শব্দ হয়। ফুলদানিটা তুলে যথাস্থানে রেখে আমি যখনই মায়ের রুমে ঢুকতে যাব, তার আগেই মা রুম থেকে বেরিয়ে এলেন, আর অদ্ভুতভাবে আমার উপর রেগে গেলেন। চিৎকার চেঁচামেচি শুরু করলেন। সেদিন মা আমার গায়ে হাত পর্যন্ত তুলেছিলেন। মা অনেক রেগে গিয়ে বলতে শুরু করলেন, সারাদিন তো আমাকে জ্বালাস, রাতের বেলাতেও শান্তিতে থাকতে দিবি না, মাঝরাতে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছিস কেন? হঠাৎ করে এত সামান্য ব্যাপারে মায়ের রেগে যাওয়ার কারণ আমি তখন বুঝতে পারিনি। আমি ভয়ে আর কিছুই বলতে পারিনি। চুপচাপ নিজের রুমে এসে শুয়ে পড়লাম। এভাবে প্রায় রাতে ঘুম ভেঙে গেলে আমি আমার স্বামীকে পাশে দেখতাম না। ভয়ে কিছু বলার সাহস পেতাম না, যদি আবার মা রেগে গিয়ে আমাকে মারেন। একদিন সকালে পলির বাড়িতে খেলতে গেলাম, কিন্তু সেদিন পলি বাড়িতে ছিল না। ও মামা বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাই মন খারাপ করে আবার বাড়িতে চলে এলাম। ঘরে ঢুকতেই দেখি আমার স্বামী মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছেন। আমাকে দেখে দুজনেই যেন ভূত দেখার মতো চমকে উঠলেন। ছোট ছিলাম বলে এসব নিয়ে খারাপ কোনো ভাবনা আমার মাথাতেই আসেনি। এর কিছুদিন পরে আমার মামাতো বোন আর তার স্বামী আমাদের বাড়িতে বেড়াতে আসলেন। আপু আমাকে অনেক ভালোবাসতেন। মামাতো বোন বেড়াতে আসাতে আমার স্বামীর মুখ কালো হয়ে গেল। আপু অনেক বুদ্ধিমতী ছিলেন। আমার স্বামীর আচরণ লক্ষ্য করে আমাকে অনেক কিছু বোঝাতে চাইতেন, কিন্তু আমি এতটাই সরল ছিলাম যে ওসব বোঝা তো দূরের কথা, কানেই তুলতাম না। আপু চলে যাওয়ার সময় শুধু একটাই কথা বলেছিলেন, তুই কখনো পড়াশোনা ছাড়িস না, মন দিয়ে পড়াশোনা করবি, আর তোর আপু সব সময় তোর পাশে আছে,
সাদিয়া, সামনে তোকে অনেক বড় আঘাত সহ্য করতে হবে, তৈরি থাকিস বোন। এভাবেই আমার জীবন থেকে কয়েকটি বছর কেটে গেল। যখন বিয়ে হয়েছিল তখন স্বামীকে আকৃষ্ট করার মতো রূপ, যৌবন বা শারীরিক গঠন কিছুই ছিল না আমার। এখন আমি পূর্ণবয়স্ক যুবতী, চেহারায় লাবণ্য এসেছে, শারীরিক গঠন সুন্দর হয়েছে। এখন আমার স্বামী সবসময় আমার আশেপাশে ঘুরঘুর করেন। কিছুদিন ধরে লক্ষ্য করছি কিছু একটা নিয়ে মায়ের সঙ্গে আমার স্বামীর প্রায় ঝগড়া চলতে থাকে। আমার স্বামী কিছুদিন ধরে আমাকে অন্য বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলছেন, সে আর এই বাড়িতে থাকতে চাইছে না। কিন্তু এত বড় বাড়িতে মাকে একা রেখে কিভাবে যাব? আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। একদিন রাতে ঝগড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম, আর কি হচ্ছে তা বোঝার চেষ্টা করছিলাম। শব্দটা মায়ের ঘর থেকে আসছে। আমি মায়ের রুমে গিয়ে দেখি তাদের দুজনের মধ্যে খুব তর্ক হচ্ছে। ঝগড়ার এক পর্যায়ে আমার মা আমার স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। আমি রুমে ঢুকতেই স্বামী আমাকে দেখে এক ধাক্কায় মাকে মেঝেতে ফেলে দিলেন। এইসব দেখে কিছু সময়ের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি নিজের রুমে চলে এলাম। আমার স্বামী লিটনও আমার পিছন পিছন আসলেন। আমি খাটের উপর বসে পড়লাম। লিটন আমার দুটি পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, সাদিয়া, আমি অনেক বড় ভুল করেছি। আমি তো তোমার স্বামী, একটাবার আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক সুখে রাখব। আমরা এখানে আর থাকব না, আমরা দূরে কোথাও চলে যাব। আমি কোনো রকম প্রতিক্রিয়া না করে চুপচাপ বসে রইলাম। আসলে আমি তখন ছোট ছিলাম, তার চাহিদা পূরণ করার জন্য যোগ্য ছিলাম না, তাই তিনি আমাকে বিবাহ বিচ্ছেদ দিতে চেয়েছিলেন। তখন আমার মা খুব অল্প বয়সে একজন বিবাহ বিচ্ছেদ হওয়া মহিলা ছিলেন। তিনি চাননি আমিও তার মতো এত কষ্টের সম্মুখীন হই। তাই আমার স্বামীর সঙ্গে মায়ের চুক্তি হয়েছিল, যতদিন পর্যন্ত না আমি বড় হব ততদিন পর্যন্ত তার সব প্রয়োজন আমার মা পূরণ করবেন। আমার ভালোর কথা ভেবে এত বড় একটা অন্যায় কাজ করতে তারা দুইবারও ভাবলেন না। তারা কি একটাবারও ভাবলেন না? এই কথা জানাজানি হওয়ার পর আমি কিভাবে আমার মাকে সম্মান করব আর আমার স্বামীর সঙ্গে সংসার করব? ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে করছিল। আজ বাবা বেঁচে থাকলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো। বাবাকে খুব মনে পড়ছিল। আমার এই জঘন্য কষ্টের কথা আমি কার কাছে বলবো? আমি চিৎকার করে কেঁদে উঠলাম। আমার কান্না যেন রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়েছিল। সারা রাত এভাবেই পাথরের মতো বসেছিলাম। ভোরের দিকে হঠাৎ করেই মায়ের ঘর থেকে একটা বিকট শব্দ এলো। আমি তাড়াহুড়ো করে মায়ের ঘরের দিকে গেলাম। মাকে অনেকবার ডাকাডাকি করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। আমার কাছে সবকিছু ঠিক মনে হলো না। এভাবেই কিছু সময় কেটে গেল। বাড়িতে আস্তে আস্তে লোক জড়ো হলো। সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢুকতেই মায়ের ঝুলন্ত দেহ পাওয়া গেল। আমি মায়ের নিথর দেহের পাশে বসে অপলোক দৃষ্টিতে তাকিয়েছিলাম। মায়ের রুম থেকে একটি চিঠি পাওয়া যায়। তাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সাদিয়া, আমাকে ক্ষমা করে দিস। মা, তোর মা খুব খারাপ। এই সমাজ আর তোর সামনে মুখ দেখানোর কোনো উপায় নেই। আমার বাড়িতে অনেক পুলিশ আসলো। ঘটনার তদন্ত করা হলো। পুলিশ তদন্ত করে জানালেন আমার মা 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মূলত এই বিষয় নিয়েই হয়তো লিটন এবং মায়ের সঙ্গে কিছুদিন ধরে ঝামেলা হচ্ছিল। এই কঠিন পরিস্থিতিতে আমার একমাত্র সঙ্গী ছিল আমার সেই মামাতো বোন। পাপ কাজে লিপ্ত হলে তার পতন অবশ্যম্ভাবী। এইটুকু বয়সে এত কিছুর মুখোমুখি হতে হবে আমি কখনো ভাবিনি। প্রতিটি মুহূর্তে আপু আমাকে সাহায্য করে গেছেন। আপুদের বাড়িতে থেকেই পড়াশোনা শেষ করি। এখন একটি ভালো চাকরিও করি। সবকিছুর পরেও সেই বিষাক্ত অতীতের কথা আমি ভুলতে পারিনি, আর না কোনোদিন ভুলতে পারব। সেই দিনের পর থেকে ওই মানুষের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। সত্যিই কি এমনটা হওয়া খুব জরুরি ছিল? আজও প্রতিটি রাত আমার কাছে আতঙ্কের। নতুন করে কাউকে জীবনে জড়াতে এখনও আমি ভয় পাই। আমি বড্ড ক্লান্ত। চোখের প্রতিটি জলের বিন্দু জানে আমি ভালো নেই। আমাদের জীবনের কিছু অন্ধকার অধ্যায় থাকে যা হয়তো কখনো মুছে ফেলা যায় না, কিন্তু সেই অতীতকে বুকে নিয়েই আমাদের সামনে এগিয়ে চলতে হয়। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজের উপর বিশ্বাস রাখা এবং কোনো পরিস্থিতিতেই ভেঙে না পড়া। প্রতিটি কষ্টের অভিজ্ঞতা আমাদের আরও শক্তিশালী করে তোলে, যেন ভবিষ্যতে আমরা অন্য কাউকে সাহায্য করতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।